পিঙ্কি, আজকে বাংলাদেশের সপ্তম দিনের মতন ক্রাইস্ট চার্চে তাদের কোয়ারেন্টিন পর্ব শেষ হলো। আগামীকাল থেকে বলতে গেলে ছোট ছোট দলে তারা অনুশীলন শুরু করবে। নিশ্চয়ই পার্থ, এবং তারা কিন্তু 5 জনের দলে ভাগ হয়ে গুচ্ছ গুচ্ছ ভাবে কালকে থেকে শুরু করবে। অনেকদিন পরে যেহেতু তারা আসলে খোলা হাওয়ায় প্র্যাকটিস শুরু করতে যাচ্ছে, নিশ্চয়ই তারা মানসিকভাবে একটু বেটার ফিল করবে। অবশ্যই, কারণ তামিম কিন্তু বলেছিলেন বা এর আগে যারা মানে ওখান থেকে সাক্ষাৎকার পাঠিয়েছেন তারা বলেছেন যে তারা খুব একটা কমফোর্টেবল ফিল করছেন না এই ধরনের নতুন পরিস্থিতিতে এসে, কারণ বাংলাদেশে 3 দিনেই কিন্তু আপনার বলতে গেলে কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়ে যায়, সেখানে 7 দিন এক ঘরের মধ্যে 7 দিন কারোর সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই। এটা কিন্তু আসলে পার্থ সাইকোলজিক্যালি দেখতে গেলে কিন্তু যে কোনো মানুষের জন্য কিন্তু একটু চাপ সৃষ্টি করে। অবশ্যই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই। দর্শক স্বাগত, দেখছেন স্পোর্টস স্পেশাল। আপনাদের সাথে আছে আমি পিঙ্কি পার্থ বণিক। আমি আছি পিঙ্কি সানোয়ার। দর্শক একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। জামিল, স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমনটি আসলে বলছিলাম, আগামী কাল থেকে কিন্তু ক্রাইস্ট চার্চে বাংলাদেশ দল প্রথমবারের মতো গুচ্ছ গুচ্ছ দলে ভাগ হয়ে কিন্তু তারা অনুশীলন শুরু করতে যাচ্ছে এতদিন পর, 7 দিনে প্রথম দফা কোয়ারেন্টাইন শেষ করে। নিশ্চয়ই তারা মানসিকভাবে কালকে একটু ভালো ফিল করবে, যেটা আমি আর পার্থ বলছিলাম। কি মনে করছে ভাইয়া? অবশ্যই, আসলে এরকম একটা বিদেশে গিয়ে 7-7টা দিন পর পর ঘরবন্দি হয়ে থাকা, কারোর সাথে কারো দেখা নাই, কথাবার্তা নাই, নিজের খাওয়া নিজে খেতে হচ্ছে, ঘরদোর নিজেকে গোছাতে হচ্ছে, সবকিছু নিজেকে পরিষ্কার করতে হচ্ছে। এটা আসলে খুবই একটা কঠিন কাজ এবং এটা অনেকটা জেলখানার মতো। সুতরাং এটা তো একটা খেলোয়াড়দের জন্য, তো খেলোয়াড়রা সবসময় খোলামেলা পরিবেশে থাকবে, ঘুরে বেড়াবে, প্র্যাকটিস করবে, জিম করবে, কোনো কিছুই তারা করতে পারছে না। বাট বাস্তবতাটা এটাই যে এখন কোভিড যুগ, কোভিড এর মধ্যে তো এগুলো করতে হবে। অন্যান্য দেশের খেলোয়াড়রাও কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে একই কন্ডিশনে তারা থেকেছে। সুতরাং আমাদের জন্য যে ব্যতিক্রম কিছু হয়েছে তা কিন্তু নয়। অন্যান্য দল যখন নিউজিল্যান্ড সফরে গিয়েছে তারাও কিন্তু একই রকম কোয়ারেন্টাইন করেছে, একই রকম ভাবে বন্দী জীবনযাপন করেছে। এটাকে মেনে নিতে হবে এবং আমরা মনে করি যে খুব একটা অসুবিধা হবে না, কারণ বাংলাদেশ ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফর করে গিয়েছে, খেলোয়াড়রা সবাই অনেক জৈব সুরক্ষা বলয় ছিল এবং অনেকটা বন্দী অবস্থাতেই ছিল বলা যায়। এখানে হয়তো একটু রেস্ট্রিকশনটা একটু বেশি। এই যে আবার কালকে থেকে তো আবার নতুন করে সব শুরু হচ্ছে, প্র্যাকটিস, জিম সবকিছু তো আল্লাহর রহমতে কালকে শুরু হবে। 5 জন করে ভাগ করে অনুশীলন করবে। আমার মনে হয় যে আগামী কয়েকটা দিন পরে তাদের এই জিনিসটা কেটে যাবে ইনশাআল্লাহ। ভাই, আমরা তো দেখতে পেলাম যে টানা 7 দিন তারা আসলে কোনো ধরনের ক্রিকেটের সংস্পর্শে ছিল না। বাংলাদেশে সেটা 3 দিনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 3 দিন তারা কোয়ারেন্টাইন থেকে তারপরে মাঠে নামে। তো বাংলাদেশের যে কোয়ারেন্টাইনের যে তাদের অভ্যাস হয়েছিল দুটো ঘরোয়া টুর্নামেন্ট খেলার পরে, তারপর আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ এগেইনস্টে, সেই অভ্যাস থেকে নতুন আরেকটা পরিস্থিতিতে তারা গিয়ে পৌঁছেছে। এটা কি আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা মাঠের খেলায়? না, প্রভাব আসলে সেভাবে পড়বে না, বাট একটু আড়ষ্টতা তো থাকবেই। 7টা দিন একেবারে ঘরের মধ্যে বন্দি, নিজেকে সবকিছু করতে হচ্ছে, একটু আড়ষ্টতা থাকবে, একটু জড়তা থাকবে। আমার মনে হয় যে প্লেয়াররাও মানসিক ভাবে সেই ব্যাপারটার জন্য কিন্তু তৈরি এবং তারা কিন্তু জানে যে এইভাবে কি একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে, কেউ কিছু বাইরে যেতে পারবে না, কিছু করতে পারবে না। এটা মানসিক ভাবে কিন্তু তারা তৈরি হয়ে গিয়েছে। বাট তারপরেও 7টা দিনের যে একটা ধকল, এককভাবে থাকার, একাকিত্বের যে একটা ধকল, আমার মনে হয় একটু আড়ষ্টতা থাকবে। সেটা কয়েকদিন ভাগে প্র্যাকটিস যখন তারা খোলা মাঠে মুক্ত বাতাসে যাবে, কয়েকদিনের মধ্যেই আমার মনে হয় কারণ তারা প্রফেশনাল প্লেয়ার। একটা জিনিস মনে রাখতে হবে, প্রফেশনাল, আমাদের টিমটা কিন্তু প্রফেশনাল, সবাই কিন্তু প্রফেশনাল খেলোয়াড়। প্রফেশনাল খেলোয়াড় যারা, তারা কিন্তু সবকিছুর সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে, এটাই প্রফেশনালিজম, এবং আমাদের প্লেয়াররাও সেটা ভালো করে জানে। তো আমার মনে হয় না যে আমাদের খুব একটা 2-3 দিন পরে আমার মনে হয় যে দলের প্লেয়াররা আবার উজ্জীবিত হবে, আবার মানসিকভাবে চাঙ্গা হয়ে নিজেদেরকে ফিরে পাবে ইনশাআল্লাহ। তবে খন্দকার জামিল উদ্দিন, আমরা যেটা দেখেছি অলরেডি কিন্তু নিউজিল্যান্ডে আবার লেভেল 3 লকডাউন ঘোষণা করা হয়েছে। সো বাংলাদেশের সিরিজে কিন্তু আসলে আবার পেছাতেও পারে।
সেই ক্ষেত্রে একে তো নিউজিল্যান্ডের আসলে এত নিউজিল্যান্ড এগেনস্টে খেলবে, এটা কিন্তু অলরেডি একটা মানসিক প্রেশার বাংলাদেশি প্লেয়ারদের উপরে আছে, এর মধ্যে আবার লকডাউনের জন্য পেছাতে পারে সিরিজ। সেই ক্ষেত্রে যে আপনি যে বলছিলেন যে প্রফেশনালিজম তো আছে, কিন্তু তাদেরকে যখন তারা খেলতে নামবে তাদের মধ্যে নিশ্চয়ই একটা শেকি ভাব থাকবে, কারণ অলরেডি কিন্তু আমরা যদি দেখি নিউজিল্যান্ড কিন্তু খেলার মধ্যে আছে। আগামীকাল কিন্তু তারা তৃতীয় ওয়ানডে খেলতে টি-20 খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, দুর্দান্ত পারফরমেন্স করছে, অলরেডি 2-0 তারা এগিয়ে আছে। সো যেহেতু নিউজিল্যান্ড আছে খেলার মধ্যে আর বাংলাদেশ এতদিন পরে নামবে, তাদের মধ্যে নিশ্চয়ই একটা শেকি ভাব কাজ করবে। হ্যাঁ, তা তো বটেই, তা তো অবশ্যই, কারণ ইতিমধ্যে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা কিন্তু অলরেডি দুটো টি-20 তারা খেলে ফেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, তারা পুরোপুরি খেলার মধ্যে আছে, মানসিকভাবে চাঙ্গা আছে, উজ্জীবিত আছে। দুটো খেলাতেই তারা অস্ট্রেলিয়াকে দুর্দান্ত ভাবে পরাস্ত করেছে, প্রত্যেকটা খেলোয়াড় ফর্মে আছে। অবশ্যই সেটা তো একটা পার্থক্য তৈরি করবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এরপরে আপনি যেটা বললেন যে আবার লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড, সেক্ষেত্রে সিরিজ হয়তো পেছাতে পারে। যদি সিরিজ পেছায় লকডাউনের কারণে, আবার একটা লকডাউনের কারণে, যেটা বাংলাদেশের জন্য আসলে মানসিকভাবে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এটা একটা আঘাত। কারণ এত বেশি তারা যখনই মাঠে ফেরার জন্য ব্যাকুল, তখন যদি আবার লকডাউনের মধ্যে তারা পড়ে, এটা কিন্তু অবশ্যই মানসিকভাবে তাদেরকে কিছুটা হলেও দুর্বল করবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর যেহেতু নিউজিল্যান্ড খেলার মধ্যে আছে এবং তাদের কোয়ারেন্টাইন শেষ করে তারা অলরেডি অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজ খেলছে, সুতরাং এটা একটা পার্থক্য তো অবশ্যই তৈরি করবে দুই দলের মধ্যে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না আসলে। জাহিদ ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা দেখে আসি যে তামিম ইকবাল তিনি আসলে রুম থেকে কি বার্তা দিয়েছেন আমাদের জন্য। I'm hopeful আর I'm sure যে by the time first ODI আমরা খেলবো তার আগে যে আমাদের যত প্র্যাকটিস সেশন আছে will be ready as a team। আসলে রুমের মধ্যে তো অলমোস্ট আমাদের 23.5 ঘন্টাই থাকতে হয় 24 ঘন্টার মধ্যে, এই আধা ঘন্টা আমরা ফ্রেশ এয়ারে যেতে পারি। তো রুমের মধ্যে লাকলি আমাদেরকে এখানে সাইকেল দিয়েছে, প্লাস আমাদেরকে কিছু ব্যান্ড ট্যান্ড দিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে, আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। অলমোস্ট 5-6 দিন হয়ে গেছে, বাট আমরা এখনো যে অনেক টিমমেট আছে যাদের সাথে আমাদের এখনো দেখা হয় নাই। তো মানে যেটা বললাম, এটা একটু ডিফারেন্ট, চ্যালেঞ্জিং, বাট পাস হয়ে যাচ্ছে। আমার সত্যি কথা, আমার টাইম পাস হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখেই, আর আর ঘুমায়। এছাড়া তো আর কিছু করার নেই, বিকজ আপনি অন্য কারোর সাথে দেখাও করতে পারবেন না, অন্য কোনো রুমও যেতে পারবেন না। তো এভাবে করে চলে যাচ্ছে। জাহিদ ভাই, আসলে প্লেয়াররা বলছেন যে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলো দেখে আসলে তাদের সময় কাটছে। ক্রিকেটের বাইরে থেকে তারা আসলে মাঠে নামবে অন্যতম একটি শক্তিশালী দল নিউজিল্যান্ডের এগেনস্টে। কি মনে হয় যে আসলে আমরা একটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে আবার আরেকটা সিরিজের সামনে রয়েছে, সামনে লম্বা ব্যস্ত সূচি রয়েছে, এই যে কোয়ারেন্টিনে রয়েছে বাংলাদেশ, এখান থেকে কি কি শেখার আছে বা এই সময়টাকে আরো কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে? আসলে শেখার তো শেষ নাই। এখানে যে জিনিসটা বাংলাদেশ নতুন করে শিখবে সেটা হচ্ছে যে বৈরী পরিবেশের মধ্যে, এরকম একটা দমবন্ধ পরিবেশের মধ্যে নিজেদেরকে কিভাবে মানিয়ে নিতে হয়, এই জিনিসটা তারা বাধ্য হয়ে শিখবে। এবং এটা হয়তো আগামীতে যারা জুনিয়র খেলোয়াড় আছে তাদের জন্য এটা কাজে লাগবে, যে যেকোনো সময় যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যে একটা ব্যাপার থাকে বৈরী পরিবেশের সঙ্গে, সেটার একটা অভিজ্ঞতাটা আমাদের খেলোয়াড়দের এবার ভালোভাবেই হয়েছে। তবে আমি মনে করি যে সবচেয়ে যেটা খেলোয়াড়দের জন্য যেটা এফেক্ট করবে সেটা হচ্ছে তারা ঘরে বসে হয়তো অ্যামাজন, নেটফ্লিক্স এইসব দেখে, প্রাইম ভিডিও এগুলি দেখে হয়তো সময় পার করছে, বাট মূল যে জিনিসটা তারা মাঠে ব্যাটে বলে সংস্পর্শ যেতে পারছে না। ঘরে ছোটখাটো জিম করার সরঞ্জাম যদিও কর্তৃপক্ষ দিয়েছে, বাট সেটাতে আসলে মূল জিম করার যে ব্যাপার, স্ট্রেচিং, ফিটনেস এর জন্য যেসব উপকরণ দরকার, সেগুলো তো আসলে একটা রুমের মধ্যে সব দেওয়া সম্ভব নয়। সুতরাং এই জিনিসগুলো আসলে এফেক্ট করবে বাংলাদেশের খেলোয়াড়দের, যে কারণ মানসিকভাবে একটু জড়তা আছে, তার মধ্যে শারীরিকভাবে একটু আড়ষ্টতা তাদের মধ্যে থাকবে। এটা যত দ্রুত আমাদের খেলোয়াড়রা কোয়ারেন্টাইন শেষে কাটিয়ে উঠতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। তবে এরকম একটা পরিবেশ আমাদের দেশের খেলোয়াড়রা কিন্তু কখনোই এরকম পরিবেশে আগে ইতিমধ্যে কখনো বাইরে গিয়ে তারা এরকম পরিবেশে খেলেনি, সবার জন্য একই ব্যাপার।
তো আমার মনে হয় যে এটা তো আসলে বৈশ্বিক পরিস্থিতিটাই এমন, এখানে তো আসলে কিছু করার নেই। এটা তো এমন না যে নিউজিল্যান্ড আমাদের উপর চাপিয়ে দিয়েছে অন্যদের জাহিদ জন্য। ভাই, এছাড়াও আরেকটা সমস্যার কথা বলেছেন, দলের সাথে এখন রয়েছেন জালাল ইউনুস, বিসিবি পরিচালক। তিনি একটা সমস্যার কথা বলেছেন, সেই সমস্যার কথাটা তার মুখ থেকে আমরা একটু শুনে আসি। কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ারও কমপ্লেন নেই কারো। খালি একটা কমপ্লেন হচ্ছে ওদের ঘুমের বোধহয় কয়েকজনের ডিস্টারবেন্স হচ্ছে, টাইমিং এর কারণে হবে হয়তো। অনেকে রাতে ঘুম হয় না, দিনের বেলা ঘুমাচ্ছে, এটা একটা ব্যাপার। তো আশা করি এটাও দু একদিন যখন নাকি আউটডোরে যাবে, প্র্যাকটিস করবে, ওটা আবার এইটা তারা অ্যাডজাস্ট করে ফেলবে। আগামী 4 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত আমরা যে কদিন যাব বাইরে, তো সে কদিনও এখানে আমাদের কিছুটা অ্যাডভান্স হয়ে থাকবো প্র্যাকটিসে। আর রিয়েল যেটা নাকি আমাদের মেইন প্র্যাকটিস সেশন, সেটা তো যে জানেন যে এটা কুইন্সটাউনে, সেটা 10 তারিখ থেকে আমরা শুরু করব। আসলে ঘুমের একটা সমস্যা হচ্ছে, জামিল ভাই কি বলবেন ঘুমের এই সমস্যাটা নিয়ে? কারণ বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড 6 ঘন্টা আগানো রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই পার্থ, জেট ল্যাগ কিন্তু আসলে সবার মধ্যেই কম বেশি কাজ করে থাকে এবং আমার মনে হচ্ছে বাংলাদেশি টিমের উপর এটা খুব বাজেভাবে প্রভাব ফেলছে। জামি ভাই যেটা বলছিল। হ্যাঁ, জেটল্যাগ তো আসলে খুব বেশি দিন থাকে না। আসলে মূল সমস্যাটা হয়ে গেছে যে টাইমিং এর একটা ব্যাপার আছে, যে টাইমিং হেরফের হলে কয়েকদিন ঘুম হয় না, এটা সত্যি কথা। তবে আমার কাছে যেটা মনে হয় যে 2-3 দিন পরে এই টাইমিং এর হেরফেরটা যে কেটে যাওয়ার কথা ছিল, বাট এটা যদি এখনো কন্টিনিউ করে, তার একটি কারণ হতে পারে যে খেলোয়াড়রা তো আসলে সকালবেলা উঠে মাঠে গিয়ে জিম করে শরীরে ঘাম ঝরিয়ে সারাদিন প্র্যাকটিস করে ক্লান্ত হয়ে তারপরে বিছানায় যায়, অটোমেটিক তখন ঘুমটা চলে আসে। বাট এখনকার এই কোয়ারেন্টাইন পরিস্থিতিতে কিন্তু তাদের এই কাজটা হচ্ছে না, যার জন্য তারা যতখানি ঘুমিয়ে উঠছে তারপরে যে আবার ঘুমানোর জন্য যে একটা ক্লান্তি বোধ কাজকর্মের মধ্যে দিয়ে থাকা, সেই জিনিসটা তাদের ক্ষেত্রে ঘটছে না। তার জন্য একটা মানুষ কতক্ষণ আর ঘুমাতে পারে, এই জন্য তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে, যদি এখনো তাদের ঘুমের ব্যাঘাতটা ঘটে থাকে। আমার কাছে সেটাই মনে হয় যে যেহেতু তারা কোনো কাজকর্ম করছে না, কোনো কিছুর মধ্যে থাকছে না, তারা তো খেলোয়াড়, সকালে জিম করে, বিকেলে জিম করে, সারাদিন প্র্যাকটিস সেশনে থাকে, শরীরে ঘাম ঝরে, ক্লান্ত হয়, এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে ঘটছে না, সেজন্যই হয়তো তাদের এই ঘুমের সেজন্য হয়তো তাদের টিকিটটা কাটছে না। নিশ্চয়ই খন্দকার জামিল উদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতি পরে এসে নিশ্চয়ই আরো অনেক বিষয়ে কথা হবে। নিশ্চয়ই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে। সঙ্গে আছে আমি পিঙ্কি সানোর এবং আমার সঙ্গে আছেন পার্থ বণিক। দর্শক, একই সাথে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। কায়সার ভাই স্বাগত। প্রথমে জানতে চাচ্ছি যে যেহেতু সামনে নির্বাচন, আপনার খেলোয়াড়ি জীবনের ক্লাব মোহামেডান, সেই মোহামেডান ক্লাবে নির্বাচন হতে যাচ্ছে, কি প্রত্যাশা আছে নতুন কমিটির কাছে, সম্ভাব্য কমিটি, আসন্ন কমিটির কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে মোহামেডান আমার অনেক পুরনো দল এবং আমি কোনো দল চেঞ্জও করিনি। জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে সেই 85 থেকেই আমি শুরু করেছি এবং শেষও করেছি মোহামেডানে। সো আমার ব্লাডের মধ্যে মোহামেডান আমার প্রাণের দল, প্রিয় দল। আমি চাবই যে মোহামেডান ভালো করুক এবং সামনের দিকে যেই আসুক, ডাজন্ট ম্যাটার কে এখানে প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে বা দায়িত্বে যেই থাকবে, আমি আশা করব যে মোহামেডান সে আগের রূপ যাতে ফিরে পায়। কারণ আপনারা জানেন যে আগে যে সময় খেলাধুলা হতো, সারা দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে যেত, মোহামেডান এবং আবাহনী। সো আমার কথা কি ক্লিয়ার আসছে? হ্যাঁ, জি, আসছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তো সেই জৌলুসটির কথা এখন আমার মনে আছে, যখন আমরা 90 দশকের শেষ পর্যন্ত সেই ফুটবলের সেই জৌলুসটা ছিল। তার পরবর্তীতে হঠাৎ করে ফুটবলের ভাটা পড়ে বা সেরকম পাইপলাইন থেকে আমরা যখন রিটায়ার করি, আমি, সাব্বির, মুন্না, আসলাম, আরো অনেক যেসব ওই সময় যে বেসটা ছিল, রিটায়ার করার পরে পাইপলাইন থেকে কিন্তু তেমন কোয়ালিটিফুল প্লেয়ার উঠে আসেনি। তো উঠে না আসার ফলে দেখা গেছে যে
সেরকম দর্শক মাঠে যায় না। যে দর্শকের মুখে যা শুনি আমরা যেন অনেক সময় দেখা হয়ে যাবে, আগে মাঠে যেতাম এখন যাই না, কারণ সেরকম হয়তো কোয়ালিটিফুল প্লেয়ার গুলি আসে নাই, যে কারণে আমরা দর্শক এখন যদি মোহামেডান আবাহনী খেলা হয় কিন্তু বড় বড় ম্যাচ হয়, এমনকি ফেডারেশন কাপ ফাইনাল বলেন বা লিগ ফাইনাল বলেন, আপনি দেখবেন যে দর্শকের সংখ্যা এটা বলাই বাহুল্য যে কোনো দর্শকই উপস্থিত হয় না। 8 থেকে 10,000 লোক বা 5,000 লোক খেলা দেখে। আমাদের প্র্যাকটিস ম্যাচ দেখতে ওই সময় প্রায় 5-6 লোক বা 10,000 লোক আসতো ঢাকা ইউনিভার্সিটি মাঠে শুধু প্র্যাকটিস দেখার জন্য। ইদানিং ম্যাচেও সেগুলি দেখা যায় না। আমি চাবো যেই কমিটি আসুক, যে আগের যে জৌলুসটা ছিল বা আগের যেই ঐতিহ্যবাহী যে মোহামেডান সবসময় বলে থাকে ঐতিহ্যবাহী, এই ঐতিহ্যটা যাতে ফিরে আসে, আবার মোহামেডান ক্লাব যাতে আগের রূপে ফিরে আসে, তাহলে আমার মনে হয় যে ফুটবলের রূপটা চেঞ্জ হবে, আবারও ফুটবলও ফিরে আসবে সে আগের গৌরবে। নিশ্চয়ই কাইসার হামিদ, আমরা যতটুকু জানি যে আসলে মোহামেডান আবাহনীর ম্যাচে যে উত্তাপ ছড়াতো সেই জায়গাটা থেকে কিন্তু এখন অনেকটাই সরে গেছে মোহামেডান। সেই জায়গাগুলোতে কিন্তু এখন নতুন ক্লাবগুলো জায়গা করে নিয়েছে। আমরা যদি বলি বসুন্ধরা কিংসের কথা, সাইফ স্পোর্টিং এর কথা যদি আমরা বলি, এই দলগুলো কিন্তু এখন আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। কি মনে হচ্ছে যে আসলে কি মোহামেডান এই যে খারাপ সময় দিয়ে যাচ্ছে, তারা কি তাদের ফ্যান বেস হারাচ্ছে কিনা? এবং আপনি বারবারই বলছিলেন যে আগের যে হারিয়ে যাওয়ার রূপ সেটা যাতে ফিরে আসে, আপনার কাছে একটু স্পেসিফিক্যালি জানতে চাবো যে আসলে সেই রূপ ফিরে আনার জন্য নতুন কমিটি বা আসন্ন কমিটি যারা নির্বাচিত হোক তাদের আসলে করণীয় কি থাকবে? আসলে করণীয় তো অনেক কিছু আছে। প্রথম জিনিসটা হলো তাদের টপ মোস্ট যেসব প্লেয়ার গুলি দিয়ে আপনার টিম করতে হবে। অন্তত জাতীয় দলের খেলোয়াড় অন্তত পক্ষে ধরেন 6 থেকে 7 জন থাকতে হবে একটা টিমে। আমাদের সময় তো অলমোস্ট 10-11 জনই সবাই জাতীয় দলেই খেলতো, যারা মোহামেডান খেলতো, বা মোহামেডান আবাহনী দল থেকে বেশিরভাগই অলমোস্ট সবাই জাতীয় দলে খেলোয়াড় ছিল। কিন্তু এখন ধরেন বসুন্ধরা কিংস এসেছে বা সাইফ টেক বলেন বা অন্যান্য অনেক ক্লাবগুলি ইদানিং বেশ ভালো খেলছে আর কি আমি বলবো। এবং আমি তো অবশ্যই অভিনন্দন জানাই বসুন্ধরা কিংসকে, তারা অনেক উঁচু মানের ভালো প্লেয়ার এনেছে। গতবার দেখেছি বিশ্বমানের খেলোয়াড় এনেছে। তা আমাদের সময় আসলে বিশ্বকাপে খেলেছে এমন খেলোয়াড় রয়েছে, এমাকার মতো খেলোয়াড় যে হি রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল টিম অফ নাইজেরিয়া। তারপরে বিজন্ত হেরিন আলজেগার এসছে ইরান ন্যাশনাল টিম থেকে, রহিমভ খেলেছে, আরো অনেক ভালো ভালো খেলোয়াড়রা যারা সে সময় তাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতো। এই ধরনের প্লেয়াররা কিন্তু মোহামেডান আবাহনী দুনো দলেই কিন্তু খেলে গেছে। তার পরবর্তীতে কিন্তু একটা বিরাট গ্যাপ ছিল, আমরা সেরকম মানের আমরা খেলোয়াড় দেখি নাই। এটার জন্য কি আসলে ক্যাসিনো কেলেঙ্কারি যেটা হয়ে গেল সেটাও তো অনেকটা আসলে প্রভাব ফেলেছে? সেখান থেকে ফিনান্সিয়ালি আসলে ঘুরে দাঁড়ানোটা মোহামেডানের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? আসলে ক্যাসিনো কেলেঙ্কারিতে এটা মুষ্টিময় কিছু মানুষের পকেট ভারী হয়েছে, এ কিন্তু ক্লাবের কোনো লাভ হয়নি। এই ক্যাসিনো যেই আমরা যেটা একটা হিসাব করলাম, এটা যদি ধরেন 25% পয়সাও যদি কাজে লাগাতো তারা ঠিক মতো, তাহলে মোহামেডান কেন ফুটবলের অবস্থা অনেক ভালো হতো। সেটা শুধু মোহামেডান ক্লাব না, ওই ক্লাব পাড়ায় দেখা গেছে প্রত্যেকটা ক্লাবে কিন্তু এই ক্যাসিনো শুরু হয়েছিল, এবং ধানমন্ডির অনেক ক্লাবে ক্যাসিনো হয়েছে, এবং ঢাকা সিটির অনেক জায়গায় কিন্তু এই ক্যাসিনো খেলা হতো। এটা কিন্তু মুষ্টিমেয় কিছু লোক যারা পাওয়ারফুল মানুষ ছিল তাদের কিন্তু পকেট ভারী হয়েছে, এতে কিন্তু ক্লাবগুলির কোনো লাভ হয়নি, বা তারা খেলার উন্নয়নের জন্য কিন্তু সেই অর্থটি কিন্তু তারা ব্যয় করেনি। কাসর ভাই, আমরা তো দেখতে পেয়েছি যে এবার অনেক ফুটবলাররা তারা মনোনয়ন কিনেছিল কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেয়নি। এই ফুটবলারদের সামনে না আসার পেছনে কারণ কি হতে পারে বলে মনে করছেন? আসলে আমাদের সময় কোনো ফুটবলার খুব কমই দেখেছি কর্মকর্তা হিসেবে। ফুটবল কর্মকর্তা এটা ভিন্ন জিনিস, দেখা গেছে তারা সবসময় ফুটবলকে ভালোবাসতো এবং ফুটবল নিয়ে পড়ে থাকতো। কর্মকর্তা হলো একটা ভিন্ন একটা জিনিস। আপনি যদি বিশ্বের টপ মোস্ট প্লেয়ারদের একটা দেখেন, ইতিহাস দেখেন, আপনি মেসিকেই দেখেন, তাকে কিন্তু সে ছোট থেকে একটা কর্মকর্তাই তাকে বেছে নিয়েছিল। এই জন্য আমার মনে হয় যে ফুটবল খেলার হলেই যে ভালো কর্মকর্তা হবে তা না। আমরা সময় দেই, আমরা টেকনিক্যাল দিক অনেক সময় দেখি, বা ফুটবলের যে টিম করে কাকে আনতে হবে বা কোন খেলোয়াড় কি করবে সেই হিসাবে দেখি, কিন্তু কর্মকর্তা কোচ সেটা ভিন্ন জিনিস। সেজন্য আমার মনে হয় হয়তো ফুটবলাররা সরে দাঁড়িয়েছে, এটাও একটা কারণ হতে পারে যে তারা স্বাগত জানাচ্ছে আগের যে কর্মকর্তারা বা ভালো কর্মকর্তারা আসুক, এবং যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই ধরনের কর্মকর্তারা আসুক, যারা মোহামেডানের জন্য যাতে ভালো হয়, সেজন্যই মনে হয় তারা সরে দাঁড়িয়েছে। আমরা তো দেখতে পেয়েছি যে এবার মোহামেডান তারা কিন্তু প্রিমিয়ার লিগে খুব ভালো খেলছে, এখন 4-এ উঠে এসেছে। আজকে তারা মুক্তিযোদ্ধাকে 2-0 গোলে হারিয়েছে। মোহামেডানের এই পারফরমেন্স, মোহামেডানের এই নির্বাচন, এটা কি একটা আলাদা মোহামেডান ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করছে কিনা?
না, ডেফিনেটলি মোহামেডানের সেই পুরনো যে সমর্থকরা তারা দেখা গেছে মাঠে ফিরে আসছে, কারণ আমরা তো আমিও কিন্তু মাঠে যাচ্ছি, কারণ আমি ইদানিং এর কয়েক বছর আগে আমি কিন্তু মাঠে যাওয়া মোটামুটি বন্ধই করে দিচ্ছিলাম, কারণ মোহামেডানের যে দৈন্যদশা ছিল, দেখা গেছে 7 নম্বর 8 নম্বর অনেক খেলা টিমের সাথে তারা 3 গোল 4 গোল খেয়ে তারা মাঠ থেকে বেড়ে যেত। আর আমাদের সময় মানে একটা ড্র হইলে, একটা টিম পয়েন্ট লস হইলে একটা ছোট টিমের সাথে, তখন মাঠ থেকে বেরোনো কিন্তু বিশাল মুশকিল ছিল, একদম মানে সমর্থকদের তোপের মুখে পড়তে হতো। কেউ যদি ওই খেলা যদি পেনাল্টি মিস করতো অথবা কোনো গোল মিস করতো, তাকে এমন ভাবে গালাগালি করতো যে ইটি করতো ক্লাবের মধ্যে। আর হারা তো প্রশ্নই ওঠে না, মানে আমরা তো, আমার এটুক মনে আছে যে আমরা আরামবাগের সাথে একবার হেরেছিলাম 85-এ। ওই হারাতে আমাদের কিন্তু চ্যাম্পিয়নশিপ লস হয়ে গেছিল। আমরা কিন্তু ওই সিজনে আমরা আবাহনীকে 2 বার হারিয়েছিলাম। আবাহনীকে হারানোর পরে আমরা আরামবাগের সাথে হারাটা, এটা এতটা দুঃখজনক ছিল যে ওইখানে আমরা ড্র হইলেও আমরা চ্যাম্পিয়ন হতাম, কিন্তু ওই খেলাটা ড্র হওয়ার পরে 85-এর আমরা চ্যাম্পিয়নশিপ লস করেছি। তো তখন দেখেছি যে ক্লাবে পারলে মানে সবাই আগুন ধরা দেয় ক্লাবে, এই অবস্থা মানে সমর্থকদের মধ্যে সারা মানে শহরে এবং এই শহরের বাইরে, মনে করেন বাংলাদেশ সব জায়গায় সমর্থকদের মধ্যে বিশাল একটা এরকম উত্তেজনা দেখা গেছে যেটা হারার পর। এই জন্য ইদানিং যে ভালো করছে সেটা কিন্তু দল হিসাবে আমি বলবো তারা খুব একটা মানে মানের সেরকম ভাবে দল গঠন করেনি প্রথম দিকে। তা যে কোচ যে এসেছেন, যে বিদেশি কোচ, তার তত্ত্বাবধানে এবং এখানে তার সাথে নাকিব এবং আলফাজও আছে, তাদের তত্ত্বাবধানে খুব ভালো প্র্যাকটিস করছে এই টিমটি, এবং ইয়াং ট্যালেন্টেড কিছু খেলোয়াড়দের নিয়ে তারা আমার মনে হয় যে আগামীতে আরো ভালো করবে। তা আজকে তো খুব ভালো রেজাল্ট হয়েছে, তা আশা করি এই টেম্পোটা যদি বজায় রাখে তাহলে ডেফিনেটলি। তবে অনেক ইনজুরি আছে মোহামেডানে, যদি ইনজুরি কাটে উঠতে পারে তাহলে মনে মোহামেডান একটু আমরা চেষ্টা করব 4-এর মধ্যে 1 থেকে 4-এর মধ্যে। না, নিশ্চয়ই কায়সার হামিদ, আমরাও আশা করি আসলে মোহামেডান তাদের চিরচেনা রূপে ফিরে আসুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের কথা। তিনিও বলছিলেন যে আসলে পিঙ্কি ফুটবলের জন্য হলেও আসলে মোহামেডানের ভালো একটা কমিটি হওয়া উচিত এবং তাদের ফুটবলে আরো ভালো রেজাল্ট উপহার দেওয়া উচিত। নিশ্চয়ই পার্থ, এখন একটা ব্রেকের সময় হয়ে গেছে, আমরা বরং একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক এই পর্যায়ে নিচ্ছে বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন স্পোর্টস স্পেশাল। আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে, যে মোহামেডানের নির্বাচন রয়েছে 6 তারিখ, এবং একই সাথে কিন্তু বাংলাদেশের জাতীয় ফুটবল দল কিন্তু খুব ব্যস্ত হয়ে যাওয়ার কথা পিঙ্কি। জিমিডি কিন্তু বলেছে যে আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে যদি আফগানিস্তানের সাথে যে ম্যাচটি আছে বাংলাদেশে, সেটি যদি সময় মতো মাঠে না করে, সে কিন্তু সেই সময়টাতে আসলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইন্টারেস্টেড। তাহলে আমরা দেখে আসি যে কি বলছে বাফুফে এবং কোচ জেমিডে। নিশ্চয়ই আমরা একটু দেখে আসি এবং মাহফুজুল ইসলামের কাছ থেকে বিস্তারিত জেনে আসি। বিশ্বকাপ বাছাই বাংলাদেশের বাকি 3 হোম ম্যাচ নিয়ে নানান অনিশ্চয়তা। ভারত ও ওমানের বিপক্ষে হোম ম্যাচ দুটি জুনে সেন্ট্রাল ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। তবে নতুন খবর হলো আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটার ভাগ্য দেশের মাটিতে হবার অনিশ্চয়তা আরও বাড়ল। বাংলাদেশকে দায়িত্বটা দেওয়া হয়েছে আফগানিস্তানের সাথে যোগাযোগ করে আফগানিস্তানকে কনফার্ম করে ম্যাচটা আয়োজন করার জন্য। এই চিঠিতে আবার এএফসি অ্যাট দ্য সেম টাইম এটা উল্লেখ করেছে যে আফগানিস্তান মার্চ উইন্ডোতে খেলাটি খেলতে চায় না, জুন উইন্ডোতে যে খেলাটা সেন্ট্রালাইজ ভেন্যুতে আয়োজন করার যে নিয়ম রয়েছে, সেন্ট্রালাইজ ভেন্যুতে আয়োজন করার যে অপশন রয়েছে, আফগানিস্তান সেভাবে করে খেলাটাতে আয়োজিত হতে চাচ্ছে। আমাদের মতো করে আফগানিস্তানের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করব, এবং আফগানিস্তানের ফার্দার ফিডব্যাক পাওয়ার পরে আসলে জিনিসটা বোঝা যাবে যে আমরা আসলে মার্চ উইন্ডোতে খেলা হচ্ছে কিনা। সেদিকে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচগুলো আয়োজনের ইচ্ছে ছিল বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংসের, কিন্তু এএফসি থেকে জানানো হয়েছে গ্রুপ পর্বের আয়োজক হতে যাচ্ছে মালদ্বীপ। 14 থেকে 20 মে পর্যন্ত মালেতে হবে ডি গ্রুপের সব খেলা। গ্রুপ ডি এর ফুটবল কনফেডারেশন যে ডিসিশনটা জানিয়েছে তাতে আসলে হোস্ট করার অপরচুনিটিটা দেওয়া হয়েছে মালদ্বীপসকে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আসলে বাংলাদেশের জন্য একটা বড় সামনে ব্যস্ত সময় আসছে, এবং এফসি কাপেও কিন্তু ডি গ্রুপে আছে বসুন্ধরা কিংস। তারা কিন্তু চেয়েছিল এবার আসলে এফসি কাপকে হোস্ট করতে, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না, সেটার সেন্ট্রাল ভেন্যু কিন্তু মালদ্বীপে দেওয়া হয়েছে। তো দেখার অপেক্ষা এখন যে বাংলাদেশ এবং বসুন্ধরা কিংস তারা কেমন করে যখন মাঠে ব্যস্ততা শুরু হবে। তো আজকে এই ছিল আমাদের আয়োজন।